লাইভ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসি কর্তৃক আয়োজিত নিয়মিত লাইভ অনুষ্ঠান। আমাদের প্রতি সপ্তাহের সোমবার এবং বুধবার যে নিয়মিত লাইভ অনুষ্ঠান চলছে, ঠিক একটি বিষয় নিয়ে প্রায় 3 মাস ধরে আমরা আলোচনা করছি। নির্বাচন আসছে, আপনি কি ভাবছেন? এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আবার আজকের এই সন্ধ্যায়। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসি ফেসবুক পেজ থেকে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল, অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা কি ধরনের নির্বাচন চাচ্ছেন বা এখনই নির্বাচন চাচ্ছেন কিনা বা নির্বাচন নিয়ে আপনাদের যে কি ভাবনা, সে ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে মেহমান হিসেবে সংযুক্ত আছেন একমাত্র আলোচক, আমাদের সাথে আছেন বিশিষ্ট নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক, আমাদের খুবই শ্রদ্ধাভাজন লেখক, কবি, কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আল দিন স্যার আমাদের সাথে সংযুক্ত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকে। আমরা নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে যেহেতু আমরা কথা বলছি, কিন্তু নির্বাচনের বিশেষ অনেকগুলো বিষয় নিয়ে আমাদের সামনে চলে এসেছে, অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলে ফেলেছি অলরেডি, এবং প্রতিনিয়তই নতুন নতুন বিষয় আমাদের সামনে আসছে। প্রতিনিয়তই নতুন নতুন বিষয়গুলো আমাদের সামনে এসে আমাদেরকে কিছুটা ভাবনাই ফেলে দিচ্ছে, এবং দর্শকরাও অন্তত মানে দেশের জনগণরাও কিন্তু একটু উন্মুখ হয়ে আছে আসলে নির্বাচনটা আসলে কোন পদ্ধতিতে হবে বা কিভাবে হবে, নির্বাচনটা এখনই হওয়া দরকার কিনা। কিছু রাজনৈতিক দল তো এখনই চাওয়ার মানে নির্বাচন দিতে পারলে এখনই তাদের জন্য ভালো হয়, মেরে কেটে খেয়ে নিতে পারবে অল্প কিছুক্ষণের মধ্যেই। আবার কিছু রাজনৈতিক দল একটু সবর করছে যে না, একটু সংস্কার হয়ে নিক, তারপরে আমরা নির্বাচনে যাবো ইনশাল্লাহ। সব মিলিয়ে একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আবার সরকারের তরফ থেকে সংস্কারের জন্য ব্যাপক প্রচার প্রচারণা চলছে যে আমরা সংস্কার করছি, কিন্তু সংস্কারটা আসলে খুব চেয়ে বেশি আমাদের চোখে বাজছে বা চোখে লাগছে যে এই বিভাগে সংস্কার হয়েছে, এরকম এখনো পর্যন্ত খুব বেশি ট্রান্সপারেন্ট আকার আমরা দেখতে পাচ্ছি না। সব মিলিয়ে আমরা একটু ধোঁয়াশার মধ্যে দিয়েই যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমরা মেহমানের কাছ থেকে কথা শুনবো। জি, শুরুর কথা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসির নির্বাহী পরিচালক কথাশিল্পী মাহমুদুল হাসানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমান ওয়া ফাহমান। রাব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সুপ্রিয় বন্ধুগণ, একটু সামান্য দেরি হয়ে গেল, ক্ষমা করে দেবেন। আমরা নিয়মিতভাবে এই অনুষ্ঠানটি করছি এবং আমরা আশা করছি নির্বাচনের পূর্ব পর্যন্ত আমরা এই অনুষ্ঠানটি চালিয়ে যাব ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের মানুষ কয়েকটা বিষয়ে খুব উৎসাহী এবং এইসব তাদের জন্য খুব আনন্দদায়ক। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো, যেটা আমরা দেখেছি, সেটা হলো যে মোটামুটি ভাবে সাংস্কৃতিক মানে বিনোদনের বিষয়গুলো মানুষ খুব ভালোবাসে। নাচ, গান, সার্কাস মার্কাস ইত্যাদি যা যা কিছু আছে, হ্যাঁ, মানে আমাদের মুরব্বীরা নিষেধ করলেও আমরা ওগুলো করতেই থাকি, কোনো অসুবিধা আমাদের জীবনে হয়নি। আলেমরা বলেছেন হারাম, আমরা সিনেমা দেখতেইছি এবং দেখতেইছি, তাই না? আমাদের ছোটকালে আলেমরা চারিদিকে বলে হারাম হারাম হারাম, আর আমরা হালাল হালাল করে নামাজও পড়েছি, ওগুলোও করেছি, কোনো অসুবিধা হয়নি সমাজে আর কি। তারপরে ধরেন মেলা, যে কোনো মেলা, এই মেলা হলেই খুব জমে ওঠে। সেই গরিব ধনী বড়লোক হত দরিদ্র কোনো ব্যাস কম নাই। মেলা মানে মেলা, মেলা লোক, মেলা মানে হলো মেলা মানুষ। হ্যাঁ, মেলা মানুষ, ভালো ভালো মন্দ মিলায় মেলা মানুষ। তারপরে ওয়াজ মাহফিল, লক্ষ লক্ষ লোক ওয়াজ মাহফিল এখনো হয়, এবং ছোটকালেও দেখেছি খুব মানে, হ্যাঁ, মানে নামাজের ধারি না, কিন্তু ওয়াজ হইলে আর কোনো অসুবিধা নাই। একদম উজু করে সন্ধ্যা থেকে সারা রাত ধরে
একদম ফজর নামাজ পর্যন্ত আমরা ওয়াজ মাহফিলে থাকি। হ্যাঁ, এই 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 তিনটার সাথে আর যোগ হয়েছে ইলেকশন। এই ছোটকাল থেকে দেখেছি ভোট ভোট আর এই সর্বনাশ। ভোট মানে একবারে উথাল পাতাল কাণ্ড। হ্যাঁ, মানে মানে ভোট মানে মানুষ খুবই মানে উৎফুল্ল হতো, আনন্দিত হতো, উৎসাহে ভরপুর থাকতো। হ্যাঁ, টইটুম্বুর থাকতো সমস্ত সমাজ। হ্যাঁ, বিড়ি সিগারেট পান সুপারির কোনো কমতি নাই, খাওয়া দাওয়ার হিসাব নাই। হ্যাঁ, পাড়াপড়শির ঘুম নাই, ভোট ভোট ভোট। তো এখন ওই জন্যই আমরা ভাবছি যে ঠিক আছে, যে কাজগুলো মানুষ খুব ভালোবাসে, কেউ কেউ ওয়াজ নিয়ে খুব ব্যস্ত আছেন, কেউ কেউ গান বাজনা কনসার্ট নিয়ে ব্যস্ত আছেন। হ্যাঁ, কেউ কেউ মানে এই যে আমরা যেটা করতেছি এগুলো নিয়ে ব্যস্ত আছেন। সুতরাং মানুষ যা চায়, হ্যাঁ, তার ভিতরে অবস্থান করে করে মানুষকে একটু ভালো মানুষ করা যায় কিনা, একটু নীতিগত বা নৈতিক মানুষ গড়া যায় কিনা, এটাই তো চেষ্টা আমাদের আর কি। হ্যাঁ, মানে মানে মসজিদে মসজিদে দাওয়াত দিয়ে তো মানে কাজ খুব হয়নি তা না, খুব বেশি হয় তা না, তাই না? এই যে তবলিগ জামাতেও কিন্তু কম লোক হয় না, লক্ষ লক্ষ লোক হয়। কিন্তু এর যে এফেক্ট সাইড এফেক্ট অনেক আছে, কিন্তু এর যে টোটাল এফেক্ট খুব বেশি হয় কিছু বলে অনেক সময় মনে হয় না। যাই হোক, এটা একটা সামাজিক চিন্তা, এক একজনের এক এক ধরনের হবে। আমার চিন্তাগুলো আরেকজন নাও মানতে হবে, এটা পরমত সহিষ্ণু হতে হবে আমাদের। আমার কথাটা আহ, না মানলেও আমাকে বিরক্ত হওয়া যাবে না, ইনশাল্লাহ আমরা বিরক্ত হবও না সেভাবে। তো ইলেকশন নিয়ে আমাদের উপস্থাপক বলেছেন খুব সুন্দরভাবে, নতুন নতুন কথা আসছে, একবার দুবার বললে হবে না, এটা আমাদের বলতেই থাকতে হবে। ইলেকশন নিয়ে আমাদের ধর্মের কথা আছে, ইলেকশন নিয়ে আমাদের আখিরাতের কথাও আছে, ইলেকশন নিয়ে আমাদের সংস্কৃতির কথা আছে, ইলেকশন নিয়ে আমাদের জীবনযাপনের কথা আছে, ইলেকশন নিয়ে আমাদের ঐতিহ্য, ইতিহাস, অনেক বিষয় আছে। ইলেকশন নিয়ে আমাদের ভবিষ্যতের কথা আছে। এটা সাময়িক কোনো একটা আনন্দের বিষয় নয়, অন্যান্য অনেক কিছুর মতো আর কি। হ্যাঁ, মানে অন্যান্য অনেক কিছুর মতো, মানে আমরা সংস্কৃতি বলতে এখনো বিনোদনই বুঝি। একটু বিনোদন করলাম, শেষ হয়ে গেল, খুব ইয়ে করলাম, আবার একটু পরে আজান পড়লো, নামাজ পড়তে গেলাম, এরকম কিছু না। কিন্তু এটার এই ইলেকশনের মধ্যে একটা সরকার জড়িত তা কিন্তু না, একটা একটা সামান্য সময় জড়িত তা কিন্তু না। একটা দেশ, একটা জাতি, হ্যাঁ, মানে একটা মানে সার্বভৌম যে বিষয়, স্বাধীনতার বিষয়, ইতিহাসের বিষয়, সামনের বিষয়, বহু কিছু জড়িত। আমরা এই কাজ করতে করতে এই অনুভূতিগুলো আমাদের হয়েছে, মানুষের কথা শুনতে শুনতে এই অনুভূতিগুলো আমাদের হয়েছে। অনেকেই আমাদেরকে বলেছেন, ভাই ধর্মের বিষয়তে কিছু বললেন না, এটা এই এই যে ভোট না দেওয়া যে ঠিক না, ভোট না দেওয়া যে এক ধরনের হারাম, যদি ওটা ভাবেন, হ্যাঁ, মানে তাহলে তো ঠিক না, আমরা ভোট দিব না, এটা তো ঠিক না, তাই না? আমরা চুপ করে থাকবো, এটা তো আমাদের বিষয় না, এটা রাজনীতিকদের বিষয়, এটা তো এটার সঙ্গে আমাদের কি সম্পর্ক না, এটার সঙ্গে আমাদের দিনের সম্পর্ক আছে, এটা ধরে এটার জন্য এটার সাথে আমাদের আখিরাতেরও সম্পর্ক আছে। আমরা একটা ভালো মানুষকে যদি জেনে শুনে ভোট দেই, তাহলে এটার মধ্যে পুণ্য আছে। একটা খারাপ মানুষকে জেনে শুনে যদি ভোট দেই, তাহলে এখানে আমাদের পাপ আছে, অপরাধ আছে। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এটা কোনো মানে এটা এটা কোনো খেলাধুলার বিষয় নয়, হালকা কোনো বিষয় নয়। যাই হোক, আমি আবার খেলাধুলাকে ছোট করেও দেখছি না, এটা বলার জন্য বলা, আপনারা আমাকে মাফ করে দেবেন। এখন এই বিষয়গুলো সামনে আসবে। আমরা এই কয় মাস ধরে এই ইলেকশনের সাথে সাংস্কৃতিক কি সম্পর্ক, দর্শনের কি সম্পর্ক, ইতিহাসের কি সম্পর্ক, হ্যাঁ, ভূগোলের কি সম্পর্ক, হ্যাঁ, আমাদের সায়েন্সের কি সম্পর্ক, সব কিছু জড়িত, তাই না? এগুলো আমরা একের পর এক একের পর এক একের পর আমরা চেষ্টা করব এগুলো বলার জন্য, যাতে আমরা একটা জ্ঞানী জাতিতে পরিণত হবার প্রচেষ্টায় অব্যাহত রাখি আমাদের সময়গুলোকে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমাদের সংগ্রামী বন্ধু কর্নেল, আমাদের এই যে, হ্যাঁ, উনি এসছেন, আশরাফ আল দিন ভাইকে আমরা বারবার
কষ্ট দিই, কারণ উনি মানে ওনার দুর্ভাগ্য আর আমাদের সৌভাগ্য হলো যে উনি একজন জ্ঞানী মানুষ। তো এই জন্য ওনাকে আমরা কষ্ট দিই। আমাদের কি দোষ বলেন? উনি যদি জ্ঞানী না হতেন তো আমরা তো ওনাকে কষ্ট দিতাম না। আর উনি এখন কষ্ট করে এই জ্ঞানহীন হওয়ার চেষ্টাও করতে পারবেন না, তাই না? বিজ্ঞানী, হ্যাঁ, বা জ্ঞানী আর কি, মানে জ্ঞান সহ বা জ্ঞানী। তো ওনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, এবং ওনার জন্য দেশবাসীর পক্ষ থেকে অনেক অনেক দোয়া, যে উনি অনেক অবদান রাখছেন ইনশাআল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি মাহমুদ স্যারকে। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। যে আলোচনায় আসলে বিষয় অনুরোধ করছি। আজকের বিষয়ের একমাত্র আলোচক আমাদের খুবই শ্রদ্ধাভাজন সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসি ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য, বিশিষ্ট প্রথম রাজনৈতিক বিশ্লেষক, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আল দিন স্যারকে কথা নিয়ে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। আমি একটা বিশেষ অনুরোধ করছি আশরাফ আল দিন ভাইকে। সেটা হলো, আমাদের দর্শকরা একটা আবেদন করেছে আপনাদের কাছে, যারা আপনারা কথা বলেন, যে অনেকক্ষণ হলে ওনারা নাকি এখন থাকতে পারছেন না, মানে অনেক বিষয় তো, এই জন্য আমরা এখন থেকে আধা ঘন্টা অনুষ্ঠান করব। আপনি দয়া করে 20 মিনিট থেকে 25 মিনিট, খুব বেশি হলে আর কি, এর মধ্যে কিছুক্ষণ আপনি কথা বলবেন, 10-15 মিনিট, তারপরে ইসমাইল বোধহয় কিছু প্রশ্ন করতে পারে। আমরা তো ইয়ংদের কাছ থেকে শুনতে চাই, ও তো ইয়ং পাড়ার মানুষ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ইসমাইল, আমাকে ফ্লোর দেওয়ার জন্য এবং এই সুযোগ দেওয়ার জন্য। সামনে নির্বাচন, প্রত্যেকেই কিছু না কিছু ভাবছে। আমি রাজনীতির মানুষ নই, কিন্তু দেশের মানুষ তো বটে। সুতরাং দেশের আর 5 জনের মতো আমার মাথায়ও নির্বাচন নিয়ে কিছু চিন্তা আছে। নির্বাচনটা আমাদের দেশে এক ধরনের কালচার, যেটা মাহবুব ভাই বললেন। মাহবুব ভাইকে ধন্যবাদ। মাহবুব ভাই আমার সম্পর্কে অত্যন্ত ভালোবাসা সমৃদ্ধ কথা বলে যান। তো যাই হোক, উনি যে কথাটা বলেছেন যে অ্যাকচুয়ালি নির্বাচন অলসো আমাদের কালচারের একটা পার্ট। সুতরাং সেন্টার ফর ন্যাশনাল কালচার এর একটা দায় এবং দায়বদ্ধতা আছে যে কালচারাল এই বিষয়টাকে আসলে হাইলাইট করার জন্য, তুলে ধরার জন্য। তো আমাদের দেশে সাধারণত নির্বাচন আমরা ছোটকাল থেকে দেখেছি যে এরকম সনাতন পদ্ধতি, যে নির্বাচন আসলে হইচই করে মাইকিং করে ইয়ে করা হলো, প্রচার করা হলো, এবং এটা সেটা অনেক বড় বড় কথা। নির্বাচনের সময় সাধারণত যারা নির্বাচনে দাঁড়ায় তারা মিথ্যা প্রতিশ্রুতি দেয়। আমার মনে আছে আমরা ছোট থাকতে, আমার মনে হয় একটা কোনো সিনেমাতেই দেখেছিলাম এরকম, যে মিছিল করতেছে, মিছিলের মধ্যে একটা গান গেয়ে গেয়ে, ভোট দাও ভোট দাও ভোট শুধু চাই, আমাদের ভোট দিলে আখেরে ভালাই, সবকিছু হয়ে যাবে সস্তা, সোনায় মুড়িয়ে দেব রাস্তা। এই ধরনের বড় বড় কথা বলে যে ইলেকশন করা হয়, এটা সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে এবং সবাই এই নিয়ে হাসাহাসি করে, খুব লাইটলি নেয়। কিন্তু আমাদের যে 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 নির্বাচন যেভাবে চলছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পার্টিকুলারলি নির্বাচনের মধ্যে এক ধরনের মানে দাদাগিরির বডি ল্যাঙ্গুয়েজ, আর একেবারেই মাচ অ্যাওয়ে ফ্রম দ্য ডেমোক্রেটিক মাইন্ডসেট। আমরা যদি বলি যে হোয়াট ইজ ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে হচ্ছে ইউ এগ্রি টু ডিসএগ্রি উইথ সামওয়ান। agree to disagree is the ডেমোক্রেসি। আমি আপনার সাথে একমত না, তা আপনি যা বললেন সেটার বিপরীতে আমারও কিছু কথা আছে, আমার কথা আপনি শুনবেন, আপনি আমাকে স্পেস দেবেন, আমি আপনাকে স্পেস দেব। কিন্তু আমাদের দেশে আমার কাছে মনে হয় আমাদের এটার ভিতরে আমি রং প্যারেন্টিং এর চিহ্ন দেখতে পাই। আমাদের একটা রং প্যারেন্টিং আছে, যেটাকে আমরা হেলিকপ্টার প্যারেন্টিং বলি। সেটা হচ্ছে পিতামাতারা সন্তানের উপর মানে পুরা এইভাবে নাজেল হয় যে তুই কি বুঝস, তুই কি বুঝস, চুপ কর। এটা হলো আমাদের ফাইনাল কল। বাট দিস শুড নট গো অন।
এই ধরনের কথা তো ঠিক নয়। এইভাবে নিজের কথাটাকে আমি চাপিয়ে দিলাম, তার মানে আমাদের বয়স্করা যা বলবে সেটাই আমাকে শুনতে হবে, আমাদের ইয়াদদেরকে শুনতে হবে। আজকে বলি একটা কথা, যদি আমাদের মুরব্বীদের কথা শুনতাম তাহলে মুক্তিযুদ্ধ হতো না এবং বাংলাদেশ স্বাধীন হতো না ৭১ সালে। এই দেশের অধিকাংশ মুরব্বী যারা বিভিন্ন দল করতেন, কেউ মুসলিম লীগ করতেন, এবং এমনকি আওয়ামী লীগের বড় নেতা ছিলেন অথবা ন্যাপ করতেন, এই দল তো ছিল এগুলোই। এরাও বলতো যে তোমরা তো ভারতকে চিনো না, তোমরা যে যুদ্ধ করতে যাচ্ছ এদের সাথে তোমরা সামাল দিতে পারবে না। তোমরা তো জানো না ভারতীয় যারা, ভারতীয় হিন্দু যারা হিন্দুত্ববাদী, তাদের যে মানসিকতা তোমরা তো বুঝো না, সেই জন্য তোমরা এইদিকে যাচ্ছ। আমরা এটাকে ড্যাম কেয়ার করেছি এবং এটাকে গুরুত্ব না দিয়েই মুক্তিযুদ্ধে গিয়েছে আমাদের ভাইয়েরা, তো যার জন্য দেশ স্বাধীন হয়েছে। তো আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই যে রং প্যারেন্টিং সিস্টেম, এটা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোতেও খুব প্রেজেন্ট। আপনি ইদানিং দেখবেন অনেক বয়স্ক পলিটিশিয়ানরা চিৎকার করে বলছে মাইকের সামনে, এইসব ছাত্ররা কি বুঝে, এইসব ছাত্ররা কি বুঝে, এই কথাটা কিভাবে বলা যায়? যদি তার বয়স 30 বছর হয়, 27 বছর হয়, 35 বছর হয়, বুঝবে না কেন? জেনারেল জিয়া প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন যখন ওনার বয়স 40 বছর। আব্রাহাম লিঙ্কন যখন প্রেসিডেন্ট হন ওনার দাড়ি পাকেনি, কালো দাড়ি ছিল। আপনি যত বড় বড় লিডারদের কথাই বলেন না কেন, তারা সবাই কম বয়সেই নেতৃত্ব দিয়েছে দেশের সফলভাবে। ফিদেল কাস্ট্রো কত বছর বয়স ছিল? 40-45। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। তাহলে এখন একবার একজন মানে মানে মনে করেন একজন ইয়ত, সে 40 বছর বয়সে, আমি ধরলাম জেনারেল জিয়া, প্রেসিডেন্ট জিয়া, উনি প্রেসিডেন্ট হলেন এবং ওনার বয়স 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80 হচ্ছে, এবং উনি রাস্তা ছাড়ছেন না, বিকজ উনি ছাড়া দেশের আর ভালো দেখার কেউ নাই। এই যদি হয় মানসিকতা, তাহলে দিস ইজ অ্যান্টি ডেমোক্রেটিক মেন্টালিটি, অ্যান্টি ডেমোক্রেটিক মাইন্ডসেট। এই দেশের জনগণের ভালোবাসা নিয়ে, জনগণ ভালোবেসে, জনগণের একাংশ ভালোবেসে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু খেতাব দিয়েছিল। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি 70-এর নির্বাচনে অধিকাংশ সিট লাভ করেছিলেন, কিন্তু তারপরেও ওনার আশ মেটেনি। উনি এই 10-20টা সিটও যে অন্য কোথাও যাবে সেটাও উনি সহ্য করতে চান নাই, যার জন্য 1973 সালে উনি জানেন যে নিরঙ্কুশ উনি সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তারপরে উনি ভোট কারচুপি করলেন এবং সবাইকে ডিফিট দিতে হবে, ওই ভোট বাক্স ছিনতাই করতে হবে। তারপর মানে সোজা কথা হলো বিরোধী বলে কোনো কেউ থাকবে না। তো বিরোধীকে যারা সহ্য করতে পারে না তারা তো গণতন্ত্রের শত্রু, এবং তাই হয়েছে। উনি দেশের কি বলবো, দেশ পরিচালনার হাল ধরলেন, কিন্তু ওনার দুর্ভাগ্য যে ওনার চারিদিকে সব চোর। উনি নিজেই বলেছেন উনি চোরদেরকে প্রশ্রয় দিয়েছেন, ওনার আত্মীয়দের মধ্যে চোর ছিল, ওনার দলের লোকদের মধ্যে চোর ছিল। তারপর উনি আসলেই ফেইল করেছেন টু গভর্ন, টু অ্যাডমিনিস্টার বাংলাদেশ। কিন্তু উনি কি একজন ভালো স্টেটসম্যানের মতো সরে দাঁড়ালেন? ওনার তো উচিত ছিল যে ঠিক আছে আমি ফেল করেছি, ইলেকশন দিচ্ছি, আর কেউ আসুক দেশ চালাক। না, ওনাকেই চালাতে হবে। তাহলে এখন যারা বিরোধী তাদের কণ্ঠ চিপে ধরতে হবে। সুতরাং একদল করা হলো, গণতন্ত্রকে হত্যা করা হলো, উনি করলেন, গণতন্ত্র হত্যা করলেন এবং ওনার নিজের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন। উনি বাকশাল কায়েম করলেন। বাকশাল তো এটা কোনো গণতন্ত্র না, এটা তো একদলীয় শাসন, এখন আধিপত্য। তাহলে এই যে মানসিকতা, এটা কোত্থেকে আসে? এবং এই মানসিকতা থেকে নিঃসৃত এখন যে আমাদের উপর চেপে বসে আছে যে একটা সংবিধান 72 সালের, সেই 72 সালের সংবিধান অনুযায়ী তো এখানে তো মনস্টার তৈরি করা ছাড়া এই সংবিধানের আর কোনো কাজ নাই। There is no check and balance whatsoever. পৃথিবীর আর কোন সংবিধানে এই ধরনের এক দেশদর্শিতা নাই, মানে একপাক্ষিক চিন্তা। সমস্ত ক্ষমতা কনসেন্ট্রেটেড ইন দ্য হ্যান্ডস অফ দ্য প্রাইম মিনিস্টার। এমনকি প্রেসিডেন্ট কোনো কিছু করবে না ওনার মতামত ছাড়া, ওনার সম্মতি ছাড়া।
তার মানে কি? সো এই যে ব্যক্তি পূজার জায়গায় চলে গেছে আমাদের ডেমোক্রেসি। তো এই জন্য আমি বলবো যে ইয়ত যারা তাদেরকে তাদের জন্য পথ ছেড়ে দিতে হবে বয়স্কদের। আমি আগে বললাম আল্লাহ রসুল 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। আমাদের দেশে এখন যারা 40-এ আছে, 45-এ আছে, ম্যাক্সিমাম 50, তারপরে যারা সিনিয়র আসে তারা দূরে সরে যাক। তারা দেশটাকে মানে দেশকে এইবার যে নতুন স্বাধীনতা দিল, কারা দিয়েছে? ইয়তরা দিয়েছে। ইয়তরা এখন দেশ সম্পর্কে যা বুঝে, আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে যতটুকু বুঝে, আমরা যারা বয়স্ক আমরা বুঝি না বলতে এত লজ্জা পাওয়ার কি আছে? আসলেই তো আমরা ফেল করেছি। আমরা ওয়েট করতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, কারচুপি করেছে শেখ হাসিনা, আরো 5 বছর চালাক, তারপর আমরা দেখি কি করা যায়, তাই তো? এর মধ্যখানে কি কি থেকে কি হয়ে গেল? মানে যুবকরা নিজেদের প্রাণ দিয়ে, নিজেদের বুকের রক্ত দিয়ে তোরা এই স্বৈরাচারকে তাড়িয়ে দিল। এখন আমরা লাভ দিয়ে পথের মধ্যে এসে এখন বলতেছি এখনই ইলেকশন দাও। কেন এখনই ইলেকশন দিতে হবে? আপনারা তো 5 বছরের জন্য রেডি হয়েছিলেন, তার মধ্যে 1 বছর মাত্র যাচ্ছে, আরো 4 বছর অপেক্ষা করেন না কেন? তো এই যে বিষয়টা, এই যে অস্থিরতা, এই যে নিজের পক্ষে শুধু যুক্তি দিয়ে যাওয়া, আমি বলছি না বিরোধী দল স্যাক্রিফাইস করেনি, বরং বিরোধী দল দৌড়ের উপর ছিল শেখ হাসিনার মারের জন্য। এর রাস্তার উপর কোন রকম সত্যিকার অর্থে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তো সুতরাং আমার মনে হয় বর্তমানে যে একটা অরাজনৈতিক এবং সমগ্র দেশের সবগুলো পার্টি এবং মানে সকল জনতার সাপোর্ট নিয়ে যেই অরাজনৈতিক তত্ত্বাবধায়ক মানে ইন্টারিম গভর্নমেন্ট, যে অন্তর্বর্তীকালীন সরকারটা এখন ডক্টর ইউনূসের, প্রফেসর ইউনূসের নেতৃত্বে এখন দেশ চালাচ্ছে, তাদেরকে আমার মনে হয় সময় দেওয়া উচিত। ওকে, কিভাবে সময় দেব? এখন যেহেতু বলা হচ্ছে যে এখনই ইলেকশন চাই, উনি শেষ পর্যন্ত বললেন যে ওকে, কোনো কথা নাই, অসুবিধা নাই, আমরা দিয়ে দেব। কিভাবে? তো এর আগে এখন কোনটা আগে হবে? প্রথম কথা হচ্ছে জাতীয় নির্বাচন আগে হবে নাকি ওই যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে? স্থানীয় সরকার নির্বাচন দলের কোনো ব্যাপারই না, এটা হলো মানে জনতার মতকে প্রতিষ্ঠিত করা। আগে দেশে গ্রাম দেশে যেটা ছিল প্রেসিডেন্ট বলতো, চেয়ারম্যান, তারপর এরা মিলে ইভেন এমনকি সালিশি ইয়ের মাধ্যমে, জুরির মাধ্যমে দে ইউজ টু সলভ দ্য প্রবলেমস, যাতে করে লোকদেরকে কোর্টে যেতে না হয় এবং অর্থ ব্যয় করতে না হয়। সেই জায়গায় আমরা এখন এই গত স্বৈরাচার শেখ হাসিনা পতিত সরকার শেখ হাসিনা করেছে কি, যে এটার মধ্যে দলীয় প্রতীকে নির্বাচন ঢুকিয়েছে। এটা অ্যাবলিশ করতে হবে, বিকজ স্থানীয় সরকার নির্বাচন হবে দলীয় প্রতীক ছাড়া, জনগণের ব্যাপার। এটা কোন পার্টির কে কোনো ব্যাপার না। এটা হলো এখানে ইলেকশনের আগে, ইলেকশন চলার সময় বা প্রপাগান্ডার সময় কোনো মতেই দলের কোনো কিছু উল্লেখ করা যাবে না। এটা হবে জনগণের নির্বাচন। সেখান থেকে তাতে করে যে জিনিসটা হবে, একটা স্ট্যাবিলিটি আসবে, একটা 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 সমাজের মধ্যে এক ধরনের নিয়মতান্ত্রিকতা আসবে এবং জনপ্রতিনিধিত্বের একটা গুরুত্ব বাড়বে। তারপর যেটা হওয়া উচিত, এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তি ফিরে এসেছে, এখন তো আর ওই যে গণরুম আর একটাই মাত্র দল, তারা ছাড়া দুনিয়ার কেউই দেশপ্রেমিক না, সুতরাং সবাইকে বিশ্ববিদ্যালয় ছাড়া করতে হবে, এখন ব্যাপারটা তা নয়। এখন তো আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনগুলো হয়ে যেতে পারে। সব বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন হবে, জনপ্রতিনিধি যে স্থানীয় সরকার নির্বাচন হবে, তারপর সংসদ নির্বাচন হবে। এবং সংসদ নির্বাচন হওয়ার জন্য যে 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 মেকানিজম, সেই মেকানিজমটাকে পুরা করতে হলে এই যে ভোটার তালিকা সঠিক করা, তারপর এখানে যারা মৃত্যু হয়েছে তাদেরকে বাদ দেওয়া, যারা নতুন হয়েছে তাদেরকে আনা, তারপর বিদেশে যারা আছে সেগুলোকে আনা। এখানে আমি বলবো বাংলাদেশের এখন বর্তমান যে অবস্থা, কয়েকটা বিষয় আছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সম্মানিত একজন ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান হওয়ায় আমরা সাংঘাতিক রকম ভাবে কতগুলো বিপদ থেকে বেঁচে গেছি। সেটা হচ্ছে 1 নম্বর, অর্থনৈতিক যে ধস নামার কথা ছিল, অর্থনৈতিক ইমব্যালেন্স যেটা হওয়ার কথা ছিল, যেটা ইমরান খান সরকার পাকিস্তানে ট্যাকেল দিতে পারেনি,
আজকে যদি কোনো রাজনৈতিক দল হতো শেখ ডক্টর ইউনূসের জায়গায়, তাহলে কিন্তু তারাও পারতো না। ডক্টর ইউনূসের উপর সমগ্র বিশ্ব, IMF এন্ড ওয়ার্ল্ড ব্যাংক সবারই একটা ট্রাস্ট আছে বলেই আজকে আমাদের ডলারের দাম বাড়তে বাড়তে 200-250 পর্যন্ত হয়ে যায়নি। এখনো আমরা মানে অর্থাৎ দেশের অর্থনৈতিক অবস্থাটা একদম ধ্বংস হয়ে যায়নি, যেরকম ধ্বংস করে দিয়ে গিয়েছিল সেখান থেকে উঠে এসছে। আমরা এখন একটু যদি অপেক্ষা করি তাহলে দেখা যাবে যে সবার আচ্ছা যে যে এই সরকার যেটা করছে যে প্রত্যেকটা জিনিসকে আস্তে 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 এক একটা 6টা কমিশন করেছে, 6টা কমিশন সুন্দরভাবে তার রিপোর্ট দিয়েছে। তার মধ্যে এর মধ্যে আবার আন্তর্জাতিক তদন্ত কমিশনগুলো তাদের কাজ করেছে এবং তারা কয়েকদিন আগের একটা রিপোর্টে কি দেখা গেল, জাতিসংঘের রিপোর্টে এটা প্রত্যক্ষ প্রতীয়মান হয় যে শেখ হাসিনা হচ্ছে সরাসরি হত্যাকারী এবং আওয়ামী লীগ হলো হত্যারকদের দল। এটা কোনো অ্যাক্সিডেন্টাল না বা অ্যাক্সিডেন্ট না, এটা 15 বছর ব্যাপী এই দলটা দুষ্কৃতিকারীদের একটা আড্ডাখানা হয়েছিল, এটা কোনো রাজনৈতিক দল বলা যায় না। সুতরাং এখন দাবি উঠেছে যে এই দলটার কোনো রাজনৈতিক অধিকার থাকার কথা নয়। এখন রাজনৈতিক অধিকার থাকার কথা নয় এই কথাটা বলার আগে তাদের বিচার করতে হবে, সুতরাং এই সময়টা দিতে হবে। এখন কেউ যদি বলে যে আমরা বিচার করব নির্বাচনের পরে, এটা হবে না। কেন হবে না? বিকজ রাজনৈতিক সত্য আর বাস্তব সত্যের মধ্যে তফাৎ আছে। যে কথাটা রাজনৈতিক নেতাও বুঝে যে কিন্তু যেহেতু উনি রাজনীতি করেন এবং ওনার দলীয় স্বার্থের একটা ব্যাপার আছে, দলীয় বক্তব্যের একটা ব্যাপার আছে, সুতরাং উনি নিজের মনের কথাটাও বলতে পারেন না। যেখানে দেখা যাচ্ছে যে যে রাজনৈতিক সত্য যেটা সেটা কিন্তু আসলে অনেক সময় গণবিরোধী হয়ে যায়, অনেক সময় কিছু মানুষের স্বার্থের পরিপন্থী হয়ে যায়। তাই আমি বলবো বর্তমানে যে বাংলাদেশের অবস্থা, এটা হলো ভিতরে সবগুলো ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তারপর সেটাকে হাল ধরেছে এরকম একটা বিচ্ছিরি অবস্থাতে, একেবারে এলোমেলো অবস্থাতে এই অন্তর্বর্তীকালীন সরকার, অরাজনৈতিক সরকার এরা হাল ধরেছে। তার উপরে যেটা হয়েছে, আমাদের একটা বন্ধু আছে, প্রতিবেশী রাষ্ট্র আছে, এমন বন্ধু যে আমরা এখন বুঝতে পারছি যে তারা আমাদের দেশ থেকে বিতাড়িত স্বৈরশাসককে আশ্রয় দিয়েছে, তাকে ওখান থেকে নানা রকম কলকাঠি নাড়ার, উস্কানি দেওয়ার, অনৈতিক কাজ করার, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করছে ভারত, তাকে প্রশ্রয় দিয়ে, আশ্রয় দিয়ে। এখন ইদানিং দেখা যাচ্ছে ভারত সরকার, বর্তমান সরকার, আমি ভারতের জনগণের কথা বলছি না, ভারত সরকার এখন বিভিন্ন দেশে লবিং করে বেড়াচ্ছে যাতে করে শেখ হাসিনার পক্ষে, পতিত স্বৈরাচারের পক্ষে কিছু করা যায় এবং বর্তমান সরকারকে ডিসক্রেডিট করা যায়, ডক্টর ইউনূসের সরকারকে যেন এখান থেকে হটিয়ে দেওয়া যায়। তাই এই যে একটা সাংঘাতিক রকম, কারণ ভারত একটা নিউক্লিয়ার পারমাণবিক শক্তিধর দেশ, বিশাল একটি দেশ, আমাদের প্রতিবেশী, আমাদের সাথে 4000 মাইল এর বেশি তার সাথে সীমান্ত আছে, এমন একটা দেশ, সেই দেশ যদি আমাদের জাতীয় শত্রুকে আশ্রয় দেয় এবং আমাদের সাথে কূটনৈতিক সব রকম ভব্যতা বাদ দিয়ে আমাদের ক্ষতি করার জন্য এইভাবে উঠে পড়ে লেগে যায়, তখন আমি বলবো জাতিসংঘের উচিত হবে স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশে যখন নির্বাচন হবে, এই নির্বাচনকে তারা সঠিকভাবে মনিটর করা এবং প্রয়োজনে if there is a requirement of giving protection, any type of security, providing any type of security, সেটা যেন দেওয়ার জন্য জাতিসংঘ এবং জাতিসংঘের অর্গানগুলো রেডি থাকে। যেমন, যদিও এখানে একটা কথা বলে রাখি যে মমতা ব্যানার্জি কয়েক মাস আগে বলেছিল যে বাংলাদেশে এখন শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার। এটা ছিল টিটকারির মতো, এটা ছিল অবমাননাকর একটা মন্তব্য। কারণ মমতা ব্যানার্জি না বোঝার কথা নয় যে একটা দেশ যখন ধ্বংস হয়ে যায়, যখন গৃহযুদ্ধে ধ্বংস হয়ে একটা রাষ্ট্রে যখন কোনো কার্যকর সরকার থাকে না, তখনই মাত্র শুধু ওই রাষ্ট্রকে চালানোর জন্য বিদেশ থেকে শান্তিরক্ষী বাহিনী আসতে হয়। তারা তখন ওখানকার একটা রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলে, সেটার মাধ্যমে তারা ইলেকশন দেয়, তারপর আবার জনপ্রতিনিধি হলে ওরা চলে আসে। যেমন আমরা
আমি নিজে এই শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে ছিলাম। আমরা গিয়েছিলাম সিয়েরা লিওন 10 বছরের সিভিল ওয়ারে এটা ধ্বংস হয়ে গিয়েছিল, খুব খারাপ অবস্থা। এক দলের সাথে আরেক দল ফাইট করছে, এটার কোনো এখানে কোনো রকম সরকার বলে কোনো জিনিস ফাংশনাল ছিল না। তখন আমরা এই ওখানে একটা প্রথমে ঐক্যমত্য, রিকনসিলিয়েশন, তারপর আর্ম সারেন্ডার এবং সবাইকে একটা ইউনিফাইড একটা প্ল্যাটফর্মের মধ্যে এনে তার ওখানে একটা নির্বাচনের ব্যবস্থা করা হলো, এবং নির্বাচনের পরে সেখানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে। আমরা চলে এসেছিলাম, অনেকেই আছে, তারপর ওটাকে বেশ অনেক বছর পর্যন্ত সেটাকে সাপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু আমাদের অবস্থা তো তা নয়। তাহলে মমতা ব্যানার্জি এই কথা বললো কেন? মমতা ব্যানার্জি বলেছিল টিটকারি করে, আসলে আন্ডারমাইন করার জন্য। আন্ডারমাইন করার জন্য মানে ইন্টারন্যাশনালি বলা আর কি, আই মিন টু কিল এ ডগ ইউ গিভ ইট এ ব্যাড নেম। সুতরাং আমাদেরকে একটা ব্যাড নেম দেওয়ার চেষ্টা করেছে। আমি এখন যেটা বলছি সেটা সেই কথা নয়। আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে আমাদের পলিটিক্যাল এবং জিওপলিটিক্যাল যে থ্রেট গুলো, এগুলো অ্যানালাইসিস করে, আমাদের যে সিকিউরিটি থ্রেট গুলো সেগুলোকে অ্যানালাইসিস করে, আমাদের ভিতরে আওয়ামী লীগের এবং ভারতীয় গুপ্তচরদের, আমাদের বাইরে ভারতের মানে কি বলবো, বিরোধী পররাষ্ট্রনীতির মাধ্যমে এবং আমাদের দেশের পতিত স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত যেভাবে প্রত্যক্ষভাবে আমাদের বিরুদ্ধে লেগেছে, আমাদেরকে একটু মোরাল সহায়তা দেওয়া দরকার জাতিসংঘের। জাতিসংঘ আমাদের ইলেকশনকে মনিটর করতে পারে, আমাদের সিকিউরিটি থ্রেট গুলো অ্যানালাইসিস করে যেভাবে সিকিউরিটি এনশিওর করা যায় সেটা এনশিওর করতে পারে। এবং সেটা করলে পরে আমরা যেহেতু সারা বিশ্বে, বাংলাদেশ এক সময় ছিল সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি, অর্থাৎ সবচেয়ে মানে বিশ্বের শান্তিরক্ষী বাহিনীর জন্য আমরাই সবচেয়ে বেশি সৈনিক দিয়েছি। সুতরাং আমরা যদি সারা বিশ্বে শান্তির জন্য এই কাজ করতে পারি, বর্তমানে আজকে বাংলাদেশের মানুষকে সহায়তা করার জন্য জাতিসংঘের অর্গানগুলো এগিয়ে আসবে এবং তাদেরকে একটা রাস্তা করে দেওয়া হবে, এবং যাতে করে নিশ্চিতভাবে আমাদের দেশে সুষ্ঠু একটা নির্বাচন হয়। 2 নম্বর, কোন রকম কোনো বাহানায় যেন আমাদের সিকিউরিটির জন্য ক্ষতিকর হয় এমন কোনো পদক্ষেপ কেউ গ্রহণ করতে না পারে, দেশের ভিতরে বা বাইরে। এটা কিভাবে কি করা হবে সেটা বিস্তারিত আলোচনার ব্যাপার আছে, কিন্তু আমার মনে হয় দেয়ার শুড বি এ স্টেপ ফরওয়ার্ড টুয়ার্ডস হেল্পিং বাংলাদেশ in re-establishing the multi-party democracy. যেই মাল্টিপার্টি ডেমোক্রেসিটাকে প্রথমে ধ্বংস করেছিল শেখ মুজিবুর রহমান, তারপরে ধ্বংস করেছে তার কন্যা শেখ হাসিনা। তো আমি আজকে যে এটা বলতে চাই সেটা হচ্ছে ইলেকশন সবচেয়ে তাড়াতাড়ি হতে হবে, কিন্তু ইলেকশনের আগে যেটা হতে হবে সেটা হলো যারা অপরাধী, চিহ্নিত অপরাধী, যারা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধী, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং শেখ হাসিনা নিজে, এদের যাদের অপরাধ প্রমাণিত ডকুমেন্ট আছে, তাদের প্রত্যেকের বিচার হবে। এবং বিচার হলে পরে এই ধরনের গণহত্যাকারী একটা দল এবং নেতাদেরকে তাদের আর কোনো রাইট থাকে না জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার, কারণ তারা দেশের স্বাধীনতার, সার্বভৌমত্বের, জনগণের স্বার্থের বিপক্ষে দাঁড়িয়েছে। এখানে আর পুরানো কথা বলার কোনো স্কোপ নাই। ৭১-এর বয়ান এনে তার আবার জাতিকে বিভক্ত করার কোনো উপায় নেই। বর্তমানে আমরা ৫৩ বছর পরে এই জাতি সুসংহত, এখানে একটাই মাত্র স্বার্থ, সেটা হলো বাংলাদেশের স্বার্থ। যেই দলটা বারবার ক্ষমতায় এসে বাংলাদেশের স্বার্থকে ঘোষণা দিয়ে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, তারাই হলো স্বাধীনতা বিরোধী, আর কেউ স্বাধীনতা বিরোধী নয়। এখন যদি কোনো সাংবাদিক আবার কোনো সুশীল এই কথা বলতে যায়, ৭১-এর বয়ান আনতে যায়, তার মানে আমরা বুঝবো যে তারা এই যে সাম্প্রতিক স্বাধীনতার যারা বিরোধিতা করছে, যে আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছে ভারতের কাছে, তাদের মদতদাতা হিসেবে তারা কিন্তু আসলে আবির্ভূত হচ্ছে।
বাংলাদেশ এখন ইউনিফাইড। বাংলাদেশে এখানে কোনো ইউনিভার্সিটি, মাদ্রাসা, তারপর ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ছাত্র ছাত্রীদের মধ্যে কোনো তফাৎ নাই। প্রত্যেকে এই রাস্তায় এসেছে, নেমেছে, দাঁড়িয়েছে স্বৈরশাসকের বিরুদ্ধে এবং স্বাধীনতা এনেছে। এই স্বাধীনতাটা হচ্ছে আমাদের সন্তানদের, আমাদের পরবর্তী প্রজন্মের অর্জিত সম্পদ। এই সম্পদকে বিতর্কিত করা যাবে না। 2 নম্বর, এই ঐক্যকে ভেঙে টুকরো টুকরো করা যাবে না, বিকজ বাংলাদেশের মতো একটা হোমোজিনিয়াস কান্ট্রি হয় না। বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, মানে এথনিক্যালি হোমোজিনিয়াস এরকম একটা কান্ট্রি আসলে সারা পৃথিবীতে আর নাই, যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবাই একই রকমের কথা বলে, একই ভাষায়, একই রকমের পোশাক পরে, একই রকমের ধর্ম। আমাদের খুব অল্প সংখ্যক লোক অন্য ধর্মের। তারপর এই দেশের মানুষের যে যে আচার, যে ইতিহাস একই রকম। সুতরাং এখানে আবার যেমন গোত্র দিয়ে বিভক্ত আফ্রিকার দেশগুলো, অনেকটা আমাদের এখানে দলগুলোকে করে ফেলা হয়েছে গোত্র। বিএনপি একটা গোত্র, আওয়ামী লীগ একটা গোত্র, জামাতিক একটা গোত্র না, এরকম কোনো গোত্র না। এটা পলিটিক্যাল ডিফারেন্স। আজকে যে বিএনপি করছে, কালকে সে জামাত করতেই পারে। আজকে যে জামাত করছে, সে জামাত ছেড়ে দিয়ে চলে আসতে পারে বিএনপি করতে। কিন্তু একটা কথা, যে কয়েকদিন আগে আমি এই তো সেদিন, গতকাল না পরশুদিন, এই যে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য আমার কাছে খুব পছন্দ হয়েছে। সে বলেছে 27 বছর বয়স, সে যখন বক্তব্য দিচ্ছে এই দেশের গণহত্যাকারী যে দল, সেটার তো আর কোনো রাজনৈতিক অধিকার থাকে না, কোন রকম রাজনৈতিক অধিকার থাকে না এই দেশে রাজনীতি করার, কারণ তার মানুষের বিপক্ষে গিয়েছে। এই কথা যখন এই যুবক বলছিল অত্যন্ত স্পষ্টভাবে, তখন দেখা যাচ্ছিল অত্যন্ত বয়স্ক লোকরা, আমার চেয়েও বয়স্ক লোকরা অত্যন্ত বিরক্তিকর চেহারা বানিয়ে ওখানে বসে আছেন। তো এই ধরনের বয়স্ক যারা আছেন, তাদেরকে আমার মনে হয় আপাতত বিদায় দেওয়া উচিত রাজনীতি থেকে। তাদেরকে ছাড়াও চলবে। ফিদেল কাস্ট্রো যখন কিউবাকে দাঁড় করায়, তখন সিনিয়র মিলিটারি অফিসার ছিল না, সিনিয়র সিভিল সার্ভিস অফিসার ছিল না। ওই জুনিয়রদের নিয়েই, যাদেরকে নিয়ে সে রিভোল্ট করেছিল, তারাই দেশটাকে সাজিয়েছে আবার। তো এই দেশ আমেরিকার বিরুদ্ধে রীতিমতো পিঠ টান করে দাঁড়িয়েছে। হোয়াট ইজ দ্য প্রবলেম? সুতরাং আমাদেরকে তো নতুন নতুন বয়ান দিলে হবে না। ইদানিং যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, আমরা যে ধরনের কথাবার্তা রাজনীতিতে চলে আসছে, সেটা হচ্ছে 5ই অগাস্টের স্বাধীনতাকে অস্বীকার করা, 1। 2 নম্বর হচ্ছে আমাদের দেশের মানুষের মধ্যে খামাখা রাজনৈতিক বিভক্তিকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেন এটা ওই স্বাধীনতার চেতনা, তারপর স্বাধীনতার পক্ষ বিপক্ষ 71-এর রেফারেন্সে না। আর অতীতের এই ধরনের কোনো বিভক্তি দিয়ে এই দেশের মানুষকে আর ভাগ করা যাবে না। একটাই মাত্র চিহ্ন, সেটা হচ্ছে এই যে ইনকিলাব হলো, এই যে স্বাধীনতা হলো 5ই অগাস্টে, এই যে আমরা কথা বলতে পারছি, আজকে আমি যে কথাগুলো বলছি, এটা 5ই অগাস্টের আগে বলতে পারিনি, বলা যায়নি, বলা সম্ভব ছিল না। এটাকেই সম্মান দেখিয়ে আমাদেরকে, এটাকে মিসইউজ না করে আমাদেরকে স্বাধীনতা রক্ষার জন্য সামনের দিকে এগোতে হবে। বিশ্ব জনমত আমার কাছে মনে হচ্ছে এই বিপ্লবের পক্ষে, এবং এই সাম্প্রতিক রিপোর্টগুলো যেগুলো প্রমাণ করেছে শেখ হাসিনা একজন খুনি এবং সেই হত্যার মদতদাতা, নির্দেশদাতা, এবং সে এবং তার টিম। সো এই বিশ্ব সংস্থাগুলো এখন আমাদের দিকে যদি সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসে, ইনশাআল্লাহ আমাদের দেশে সুষ্ঠু নির্বাচনও হবে, সুন্দর সরকারও হবে, এবং যতদিন প্রয়োজন ততদিন, এমনকি দরকার হলে 4 বছর পর্যন্ত ওয়েট করে হলেও, উই মাস্ট হ্যাভ এ ওয়ান্ডারফুল কনস্টিটিউশন, এ গুড গভর্নমেন্ট এন্ড গুড পলিটিক্যাল লিডার্স টু লিড আওয়ার কান্ট্রি। আমি এইটুকু বলে আপাতত শেষ করছি। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। নির্বাচনের অনেকগুলো বিষয় সামনে চলে আসছে, বিশেষ করে সংস্কারের ব্যাপারটা খুব জোরদার ভাবে স্যার বলেছেন, এবং সময় দেওয়ার ব্যাপারটাও স্যার বলেছেন। কিন্তু অনেকেই তো আসলে সময়ের ব্যাপারে খুবই কনসার্ন হয়ে পড়েছেন এখন, যে খুব দ্রুতই কাজ সারতে হবে, এবং ময়দানে অলরেডি উপস্থিতি দেখা যাচ্ছে অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায়
লাইভে যেগুলো না বলাটাই ভালো হবে। আমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেখ নজরুল ভাই আমাদের সাথে সংযুক্ত ছিলেন। আমাদের সাথে আছেন নুরুল আমিন চৌধুরী। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কে আমাদের সঙ্গে আছেন। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ভবিষ্যতে দেখবেন তাদের জন্য শুভকামনা রইল। আমরা শেষ করব। মামুনুল হক স্যার, যদি কোনো বিষয় থাকে তাহলে না কথা বলতে না পারেন, না কিছু হলে নাই, আমার কাছে মনে হচ্ছে আজকে যে কথাটি আমাদের আশরাফ আল দ্বীন সাহেব বললেন, যতগুলো প্রস্তাব এর মধ্যে এসছে, দেশে বিদেশে মিলে যতগুলো এসছে, আমরা তো 2.5 মাস ধরে মানুষের প্রস্তাবগুলো আমরা নোট ডাউন করছি। তার মধ্যে বাই ফার দি বেস্ট পসিবল অ্যাডভাইস হি হ্যাজ গিভেন টু আস, টু দ্য নেশন। আই থিঙ্ক আমাদের ফ্রিডম, আমাদের ইন্ডিপেন্ডেন্স, আমাদের সোভারেন্টি, আমাদের আমাদের ডেমোক্রেসি, যাই কিছু আমরা বলি, এর জন্য এ ছাড়া আর কোনো গত্যন্তর আছে বলে অন্তত আমার কাছে মনে হয়নি। আমি তাকে দোয়া করছি। আমি বসে বসে ভাবছিলাম যে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করছেন, নাহলে এত সুন্দর সুন্দর প্রস্তাব কিন্তু আসছে। এই প্রস্তাবগুলোকে মূল্যায়ন করতে হবে, অবশ্যই মূল্যায়ন করতে হবে। ইতিমধ্যে জাতিসংঘ আমাদের সহায়তা করেছে, বিরাট সহায়তা করেছে। জাতিসংঘ বলতেই কিছু ছিল না। আমরা দেখেছি তো গত অনেক বছর ধরে সেই মানে এই বিভিন্ন দেশ যে ধ্বংস করা হলো, মুসলিম দেশগুলো, তখন থেকে আমরা দেখেছি জাতিসংঘের কোনো কাজ কারবার নাই। কিন্তু আল্লাহর রহমতে এই যে জাতিসংঘ যে রিপোর্টটা এর মধ্যে দিয়েছে, হ্যাঁ, অভাবিত, তাই না, অভাবিত, অচিন্তনীয়, অপূর্ব, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। সেই জন্যই আমার মনে হয় আমাদের আশরাফ আল দ্বীন সাহেব, তিনি তো সিকিউরিটির লোক, তিনি জানেন যে আমাদের সোভারেন্টি, আমাদের সিকিউরিটি, আমাদের ইলেকশন, আমরা যাই বলি না, সোভারেন্টি, ফ্রিডম, যা কিছু আমরা চাই, সেগুলো করতে হলে একটা শান্তিপূর্ণ পরিবেশ দরকার। এখন এই রামদা শুরু হয়ে গেছে, তাই না? বিভিন্ন ইউনিভার্সিটিতে এখানে এখনো তো অনেক দূর। যদি ডিসেম্বরও ইলেকশন হয়, তাও তো প্রায় 10 মাস। কিন্তু এখন থেকে আমরা যা দেখছি এবং তিনি যা বলছেন, হ্যাঁ, অবশ্যই তার কথা প্রণিধানযোগ্য। অবশ্যই এটাকে বিশালভাবে, ব্যাপকভাবে, বিপুলভাবে এটাকে কিন্তু অভিনন্দন জানাতে হবে। এই কথা বলে আমি আল্লাহর সাহায্য কামনা করছি। মাহবুব ভাই, একটা কথা কি যুক্ত করতে পারি? জি বল। সেটা হচ্ছে, ইদানিং দেখা যাচ্ছে, ইদানিং না, এটা এটা আমাদের কাছে রিপোর্ট ছিল একদম শুরু থেকেই, এখন নয়, শেখ হাসিনার আমলে অনেকগুলো মিলিটারি অপারেশনস এর সময়, বিশেষ করে সাতক্ষীরা এবং আরো অন্যান্য জায়গায় মিলিটারি অপারেশন, বাংলাদেশের মিলিটারি অপারেশন শেখ হাসিনা সরকারের আন্ডারে, তার মধ্যে দেখা গেছে লোকজন হিন্দিতে কথা বলছে। এলিমেন্টস অফ ইন্ডিয়ান মিলিটারি ফোর্সেস এর প্রেজেন্স এতে প্রমাণিত। 2 নম্বর, পুলিশের ড্রেস পরে এবং বিডিআর এর ড্রেস পরে হিন্দি ভাষী লোকেরা আমাদের জনগণের উপর ফায়ারিং করেছে। এটার অনেকগুলো ইনফরমেশন পাওয়া গেছে এবং জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিগুলো এসবের প্রমাণ সংগ্রহ করেছে। আমি আপনাকে একটা উদাহরণ, একটা কথা বলি। আমাকে আমাদের সিএমএইচ এর একজন ডক্টর, সে বলে স্যার, আমাদের যারা রোগী এসেছে তাদের শরীর থেকে যে প্যালেট আমরা বের করেছি, যে বন্দুকের বুলেট বের করেছি, এই বুলেট বাংলাদেশের কোনো ফোর্স ব্যবহার করে না। এইটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অফ ইউএন, ওরা অলরেডি ইনফরমেশন নিয়ে গেছে। তারপর তখন এটা আমাকে বলেছিল প্রায় 6 মাস আগে, প্রায় 5 মাস আগে, যে ওরা এটার ওদের ইন্টারভিউ নিয়ে গেছে, ছবি নিয়ে গেছে, পরে ওই বুলেট গুলো সংগ্রহ করার কথা। একটা দুইটা নয়, অসংখ্য। আর তাই যদি হয়, তাহলে বাংলাদেশের ভিতরে এসে ভারতের সিকিউরিটি ফোর্সের লোকরা কিছু করবে, এটা তো এখন মোদী সরকারকে প্রশ্ন করার মতো একটা জিনিস। এখন মোদী সরকারকে, কারণ মোদী সরকার এখন গিয়ে বাংলাদেশের বিপক্ষে বলতে গেলে অনেকটা, এই যে ট্রাম্পের কাছে গিয়ে অনুযোগ ইত্যাদি ইত্যাদি করছে। এখন দেখা যাচ্ছে যে একটা ডেমোক্রেটিক, তথাকথিত ডেমোক্রেটিক কান্ট্রি ভারত, তারা কেন বাংলাদেশের মতো একটা ছোট দেশ, তাও একটা ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে তাদের যেভাবেই হোক না কেন, যত তাদের কি বলবো অনুগত সরকার হোক না কেন, তাদের ফোর্সের প্রেজেন্স যদি বাংলাদেশে থাকে, এটার জন্য মোদী সরকারকে, ভারতকে জবাবদিহি করতে হবে, জবাবদিহির আওতায় আনতে হবে।
এবং এই প্রসেস যখন চলছে তখন রিভেঞ্জফুল হয়ে ভারত অনেক কাজ করতে পারে, অনেক খারাপ কাজ করতে পারে। এই যে ছাত্রদের মধ্যে হানাহানি এবং এখানে ছাত্রদের হাতে অস্ত্র দিয়ে দেওয়া, আবার মনে করেন পলিটিক্যাল ক্যাডারদেরকে পয়সা দিয়ে কিনে তাদের মাধ্যমে গোলাগুলি চালানো, অস্থিরতা তৈরি করা, এইসব জিনিস যে হবে এতে কোনো সন্দেহ নেই। এবং আপনি দেখবেন যে আমাদের সিকিউরিটি একটা কনসার্ন হয়ে যাবে, পার্টিকুলারলি লাইফ থ্রেটেনিং সিকিউরিটি। এই যে যারা যারা নেতৃত্বে আছে ছাত্র আন্দোলনের তাদেরকে। সুতরাং আমি বলবো যে এটা কোনো জোক না, ইট ইজ নট বিকজ ইউ গট টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্য সিকিউরিটি থ্রেট। এবং ভারতের যে মাইন্ডসেট সেটা, তারা যারা কানাডায় গিয়ে ভারতের লোককে কানাডিয়ান একজন নাগরিক তাকে হত্যা করে আসতে পারে, যারা আমেরিকাতে ভারতীয় একজন নাগরিককে হত্যা করার পরিকল্পনা করে ধরা খেতে পারে, তারা বাংলাদেশে এগুলো একটা দুইটা না, অসংখ্য মাত্রায় করেছে, করবে, এতে কোনো সন্দেহ নাই। এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। আমি তো বলবো ডক্টর ইউনূসকে জীবন এর ব্যাপারে তাকে সাবধান হতে হবে। জিয়াউর রহমানের হত্যা কিন্তু এমনি এমনি হয়নি। সুতরাং আমার মনে হয় প্রত্যেকটা দেশপ্রেমিক যারা কথা বলে, যারা কাজ করছে, তাদের প্রত্যেকের জীবনের উপর একটা আশঙ্কা, একটা ঝুঁকি সামনে রয়ে গেছে। তাই নাজুক পরিস্থিতিতে আমাদের প্রয়োজন আমরা ঐক্যবদ্ধ হওয়া এবং বিশ্ব সমাজের, পার্টিকুলারলি জাতিসংঘের উচিত হবে আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। স্বাভাবিক, যেখানে আমাদের প্রায় 20 কোটি মানুষ। আপনি আফ্রিকার কথা বলেছেন, ছোট ছোট দেশ, আমি ছোট করে দেখছি না, কিন্তু এখানে দেখেন কতগুলো দেশের মানুষ, তাই না? 20 কোটি মানুষ তো বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। সুতরাং আমাদের সিকিউরিটির জন্য, আমাদের জীবনের সিকিউরিটির জন্যই কিন্তু মানুষের, অন্য কথা বাদই দেন, দেশ সবকিছু আপনি বাদ দেন, মানুষের জীবনের যে নিরাপত্তা, সেটার জন্য কিন্তু জাতিসংঘকে অবশ্যই এগিয়ে আসতে হবে। না হলে কিন্তু জাতিসংঘের অস্তিত্বই আর থাকবে না। কি জন্য থাকবে এটা? কিন্তু আমরা ধন্যবাদ জানাচ্ছি জাতিসংঘকে যে তারা অনেক দূর এগিয়ে এসছেন। ওই পথটা ধরে তারা একটু অগ্রসর হলে ওনারা বুঝতে পারবেন যে তাদের সিকিউরিটি কি পরিমাণ এখানে দরকার। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছেন। আমাদের সাথে বাবর আবেদিন ছিলেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নির্বাচন নিয়ে যে আলোচনাই হোক না কেন, আমরা চাই সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন। সেটা জাতিসংঘের সহযোগিতাও হতে পারে, আমাদের দেশের যে ক্যাপাবিলিটি আছে সেগুলো তো অবশ্যই কাজে দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং বহির্বিশ্বের আমাদের প্রতিবেশী বন্ধু যারা আছেন তাদের সেই খুব বন্ধুরাই সবচেয়ে বেশি কাছে থাকে, যেমন শয়তান সবচেয়ে বেশি কাছে থাকে, সেরকম ভাবে বন্ধুরা তো সবসময় পিছনে ফলো করতে থাকে, বন্ধুরা ওইভাবেই থাকে। তাদের থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন এবং আরো বেশি সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যালুট।